রাত্রি তখন প্রায় নেমে এসেছে। আকাশে অমাবস্যার অন্ধকার, কেবল দূরের একতারা বাজানোর সুরটা ভেসে আসছে বাতাসে। কাঁচা রাস্তা, দুপাশে বট আর অশ্বত্থ গাছের ছায়া মিলে তৈরি করেছে এক অনন্ত সুড়ঙ্গ। বাতাসে ধুলো আর ধানের গন্ধ, আর মাঝে মাঝে শোনা যায় পেঁচার ডাক, যেন কোনো অদৃশ্য চোখ তাকিয়ে আছে প্রতিটি পদক্ষেপে। অরুণ তার ছোট ব্যাগটা কাঁধে নিয়ে এগিয়ে চলেছে। ক্যামেরার ব্যাগটা এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন সেটাই একমাত্র সঙ্গী। টর্চ লাইটের ক্ষীণ আলোয় দেখা যায় রাস্তার ধুলো উঠছে। টর্চ ঘোরাতেই একটা ঝোপে কিছু যেন নড়ে উঠল, কিন্তু পরক্ষণেই আবার শান্ত। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, তবুও কৌতূহল থামছে না। গ্রামের লোকেরা দুপুরে বলেছিল এই পথটা রাতের বেলা নিস্তব্ধ থাকে না, বাতাসেও নাকি কানা ঘুষো শোনা যায়। অরুণ হেসে উড়িয়ে দিয়েছিল কথাগুলো, কিন্তু এখন বাতাসটা অদ্ভুত লাগছে। একটা ভারী ঘন গন্ধ মিশে আছে, যেন পুরনো ধূপ আর পোড়া তেলের গন্ধ। দূরে একটা ভাঙা কুয়ো, তার পাশে মাটিতে ছড়ানো আছে শুকনো ফুল। হয়তো কেউ পুজো দিয়েছিল বহুদিন আগে। পায়ের তলায় কাঁকড় কচমচ করছে, আর প্রতিটি শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে, যেন কেউ তার পেছনে হাঁটছে। সে একবার ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। বাতাস থমকে যায়, যেন গাছপালাও তার দিকে তাকিয়ে আছে। অরুণ ধীরে ধীরে টর্চ তুলে আলো ফেলল সামনের দিকে। রাস্তাটা শেষ হয়ে একটা পুরনো দেউড়ির সামনে গিয়ে থেমে গেছে। দেউড়িটা অর্ধেক ভাঙা, কাঠের দরজায় জং ধরেছে, তাতে অস্পষ্ট করে লেখা তালুকদার বাড়ি। এই তো জায়গাটা। তার গলার আওয়াজে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু প্রতিধ্বনিটা ফিরে আসে কেমন যেন অন্য কারোর কণ্ঠে। এই তো জায়গাটা। অরুণ কেঁপে উঠে টর্চের আলো ঘোরায়, কিন্তু কিছুই নেই। শুধু বাতাসে উড়ে আসা শুকনো পাতা আর গাছের পাতার ফাঁক দিয়ে এক ফালি চাঁদের আলো পড়েছে তার মুখে। দূরে কোথাও একটা বাঁশির শব্দ ভেসে আসে, খুব ধীর আর বিষণ্ণভাবে। অরুণের চোখে এক মুহূর্তে ভয় আর কৌতূহল মিশে যায়। সে দেউড়ির সামনে এসে থামে, হাত বাড়িয়ে দরজাটা ছোঁয়, আর দরজাটা নিজে থেকেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে যায়। অন্ধকারের ভেতর থেকে হালকা ধোঁয়া বেরিয়ে আসে, যেন কেউ এখনই ভেতরে ধূপ জ্বালিয়েছে। কে আছে? কোনো উত্তর আসে না, শুধু হাওয়ার ফিসফিস আর কোথাও থেকে অচেনা গলার মৃদু হাসি। অরুণ যখন দেউড়ির দরজা ঠেলে ভেতরে ঢোকে, একটা ভারী ধাতব শব্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। মনে হয় যেন অনেক বছর পর দরজাটা এমনভাবে নড়ল। বাতাস যেন আচমকা ভারী হয়ে গেল, হালকা ধুলো আর ধূপের গন্ধে মিশে গেল বাতাস। টর্চের আলোয় দেখা গেল সামনে বিস্তীর্ণ এক আঙিনা, ঘাসে ঢেকে গেছে সব পথ, আর মাঝখানে একটা শুকনো কুয়ো, আর চারপাশে ভাঙা দেয়াল, যেন সময়ের দাঁত কামড়ে ধরেছে। দেউড়ির মাথায় একটা পেতলের নাম ফলক, আধা ভাঙা, কিন্তু কিছু অক্ষর পড়া যায়। লুকদার বাড়ি, 1893। আলো পড়তেই ফলকটা এক মুহূর্তের জন্য চকচক করে উঠল, তারপর আবার নিভে গেল, যেন কেউ ভিতর থেকে নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। অরুণের গলার কাছে গরম হাওয়া এসে লাগলো। সে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু কেউ নেই। কিন্তু কোথাও একটা পর্দা নড়ল, যদিও বাতাস নেই। রাতের আকাশে ঝুলে থাকা চাঁদটা হঠাৎ মেঘে ঢাকা পড়ল, চারদিকে ছায়া ঘন হয়ে উঠল। দূরে একটা পেঁচার ডাক, আর তারপর হঠাৎ চুপ। অরুণের টর্চের আলো কাঁপছে, সে টের পেল হাতের তালু ঘেমে গেছে। এই বাড়িটা তো অনেকটা ভয়ঙ্কর, মনে হচ্ছে যেন ঘরের ভিতর কেউ নিঃশ্বাস নিচ্ছে। শব্দটা বলা মাত্র কোথাও থেকে যেন খুব হালকা একটা ফিসফিস আওয়াজ ভেসে এলো। অরুণ চমকে গেল, আলোটা ফেলে সামনের দিকে তাকালো।
দরজার পাশে একটা পুরনো দোলনা, মরচে ধরা লোহার চেন নড়ছে, কিন্তু বাতাস নেই। আওয়াজটা যেন কারণ নিঃশ্বাসের মতো নিয়মিত হয়ে উঠছে। মাটির ওপর ছড়িয়ে আছে শুকনো ফুল, পচা মালা আর একটা পুরনো তামার থালা, যেন কোনো এক সময় পুজো হতে হতে হঠাৎ থেমে গিয়েছিল। আঙিনার কোণে একটা আলপনা, আধো মুছে যাওয়া, কিন্তু তাতে এখনো লাল রঙের দাগ। রক্ত না সিঁদুর বোঝা যায় না। অরুণ নিচু হয়ে টর্চটা কাছাকাছি আনতেই হঠাৎ মাটির নিচ থেকে ঠক করে একটা আওয়াজ হলো। মাটিতে যেন কেউ হাত দিয়ে ভিতর থেকে ঠুকছে। সে তাড়াতাড়ি পিছিয়ে যায়। টর্চ পড়ে যায় মাটিতে, আলোটা নেচে নেচে ঘুরে দেওয়ালে পড়ে। দেওয়ালে তখন দেখা যাচ্ছে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিক লম্বা। অরুণের নিঃশ্বাস ভারী, বুক ধড়ফড় করছে। সে ধীরে ধীরে পিছিয়ে আসে, কিন্তু তার পেছনে আবার দরজাটা ধপ করে বন্ধ হয়ে যায়। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু দোলনার চেনের কটকট শব্দটা চলছে এক তালে, একই ছন্দে। বাতাসে আবার সেই পরিচিত গন্ধ, পুরনো ধূপ আর পোড়া তেল। আর এক কোণ থেকে অতি ক্ষীণ কণ্ঠে যেন কেউ হাসছে। অরুণ ধীরে ধীরে বাড়ির আঙিনায় ঢোকে। টর্চের আলো মাটিতে পড়েছে, কিন্তু আলো যেন আলো নয়, ধোঁয়াটে ভারী, যেন সময়ের গা ঘেঁষে হাঁটছে। চারপাশে শুকনো ঘাস, ভাঙা টালি আর গাছের মরা ডাল ছড়িয়ে আছে। বাতাসের গায়ে এক অদ্ভুত গন্ধ, পচা কাঠ, পুরনো ধূপ আর শুকনো ফুলের। দূরে দেখা যায় একটা কাঠের চৌকি, অর্ধেকটা ভাঙা, তাতে ধুলো জমে আছে। পাশেই একটা ভাঙা রেডিও, যেন কেউ বহুদিন আগে হঠাৎ করে বন্ধ করে রেখে চলে গেছে। অরুণ এগিয়ে যায়, টর্চের আলো ফেলে চৌকির ওপর দেখে কাঠের নখের আঁচড়ের মতো দাগ, অসংখ্য। তার গলা শুকিয়ে যায়। এসব কিভাবে, কে করেছে এসব? উত্তর আসে না, কিন্তু বাতাসটা কেমন যেন বদলে যায়। চারিদিক নিঃশব্দ, এমনকি পোকামাকড়ও যেন চুপ করে গেছে। হঠাৎ রেডিওটা কট করে বেজে ওঠে। তারপর থেকে ভেসে আসে একটা পুরনো গানের টুকরো। অরুণ থমকে যায়। তার চোখ টর্চের আলোয় স্থির হয়ে থাকে রেডিওর দিকে। আলো টলমল করে, যেন সেই গানের ছন্দে কাঁপছে। রেডিওর ডায়ালে একটা পুরনো আঙুলের ছাপ দেখা যায়, তাজা মনে হয়, যেন একটু আগে কেউ ছুঁয়েছে। সে রেডিওর কাছে গিয়ে আস্তে করে স্পর্শ করে, কিন্তু সঙ্গে সঙ্গে গানটা থেমে যায়। নিস্তব্ধতা আবার নেমে আসে, কিন্তু এখন নিস্তব্ধতার ভেতরেও একটা মৃদু শ্বাসের শব্দ, দেয়ালের দিক থেকে খুব কাছে, একেবারে কানের পাশে। অরুণ ঘুরে তাকায়। টর্চের আলো দেয়ালে পড়ে। দেওয়ালে ঝুলছে পুরনো কিছু ফ্রেম, সবই এক পরিবারের ছবি, কিন্তু প্রতিটি মুখে এক অদ্ভুত ছায়া। আর শেষ ছবিটায় এক মেয়ের মুখ, শান্ত, কিন্তু চোখ দুটো কালো দাগে ঢাকা। এটা কি? মুহূর্তে রেডিও আবার বেজে ওঠে। এবার শুধু ফিসফিস আওয়াজ, কোনো গান নয়। শব্দটা যেন খুব ধীরে ধীরে এক বাক্য গঠন করছে। ফিরে এসেছো অবশেষে। অরুণ পেছনে সরে আসে, কিন্তু পিছনে কিছু একটা পায়ের তলায় মচমচ করে ভাঙে। সে নিচে তাকায়। একটা ভাঙা বালা, তার মধ্যে লেগে থাকা শুকনো রক্তের দাগ। হঠাৎ বাতাস বইতে শুরু করে। রেডিওর অ্যান্টেনা নিজে থেকেই ঘুরছে, চৌকিটা কেঁপে উঠছে।
মনে হয় কেউ এখনো বসে আছে তাতে, অদৃশ্য কিন্তু বাস্তব। অরুণের টর্চ নিভে যায়। শেষ দৃশ্যটায় শুধু দেখা যায় রেডিওর ক্ষীণ আলোতে চৌকির উপর একটা অস্পষ্ট ছায়া, যা ধীরে ধীরে মাথা তুলে তাকাচ্ছে তার দিকেই। অরুণ আঙ্গিনার একপাশে ভাঙা বারান্দা পার হয়ে একটা কাঠের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটা অর্ধেক ভাঙা, তাতে পুরনো নীল রঙের ছাপ আর মলিন অক্ষরে লেখা শিক্ষাই আলো। কিন্তু সময়ের দাগে আলো শব্দটা মুছে গিয়ে কেবল আল রয়ে গেছে, যেন জ্ঞানের জায়গায় এখন কেবল অন্ধকার। অরুণ দরজা ঠেলে ভেতরে ঢোকে। ধুলোয় ভরা ঘর, মাটির তলায় ফাটা টালি, টেবিল, চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। টর্চের আলোয় দেখা যায় দেয়ালে ঝুলে থাকা পুরনো স্লেট, আর তাতে চক দিয়ে কেউ একসময় লিখেছিল আজকের পাঠ স্বাধীনতা ও ত্যাগ। লেখাটা অর্ধেক মোছা, কিন্তু অরুণের মনে হয় চকটা যেন এখনো ভেজা। ঘরের এক কোণে একটা লাল খাতা পড়ে আছে, ধুলোয় ঢাকা, তবু পাতাগুলো যেন অদ্ভুতভাবে অক্ষত। অরুণ ধীরে ধীরে খাতাটা হাতে নেয়। টর্চের আলো ফেলতেই দেখা যায় প্রথম পাতায় লেখা শান্তি দেবী, 1947। হাতের লেখা একেবারে পরিপাটি, যেন এক স্কুল শিক্ষিকা লিখেছেন। হঠাৎ খাতার পৃষ্ঠা নিজে থেকেই উল্টে যায়। বাতাস থেমে আছে, তবু পাতাগুলো ঘুরছে, যেন কারো অদৃশ্য আঙুল ছুঁয়ে যাচ্ছে প্রতিটি শব্দ। অরুণের গলা শুকিয়ে আসে। সে নিচু গলায় বলে, কে আছো? কে আছো এখানে? কিন্তু কোনো উত্তর আসে না। শুধু খাতার পৃষ্ঠা থেমে যায় এক জায়গায়, আর সেই পাতায় লেখা আজ স্কুল বন্ধ করা হলো। সবাই চলে গেছে, কিন্তু আমি থাকব। অরুণের টর্চ কাঁপতে থাকে। আলোর মধ্যে মেঝের ওপর ছায়া পড়ছে, এক নারীর ছায়া। খাতার উপর ঝুঁকে বসে আছে, যেন এখনো লিখছে। রেডিওর ভাঙা শব্দ দূর থেকে ভেসে আসে। এবার সেই কণ্ঠটা স্পষ্ট। তারপর খাতার পৃষ্ঠায় কালি ছিটিয়ে যায় নিজে থেকে, আর তৈরি হয় এক অচেনা শব্দ, ফিরেছ। অরুণ এক পা পিছিয়ে যায়, কিন্তু টেবিলের নিচে কিছু একটা ঠোকাঠুকির শব্দ হয়। সে আলো ফেলে দেখে একটা পুরনো স্যান্ডেল, একজোড়া মহিলার পায়ের চিহ্ন, একেবারে তাজা ধুলোর স্তর। দরজার পাশে ঝুলে থাকা ঘড়িটা হঠাৎ চলতে শুরু করে, টিক টিক টিক, যেন সময় আবার সেই 1947 সালে ফিরে যাচ্ছে। অরুণ হঠাৎ দেখে দেয়ালের ছায়ায় ক্লাসরুম ভর্তি ছাত্রছাত্রীর মূর্তি। সবাই একসাথে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটি শান্তি দেবী, টেবিলের পাশে দাঁড়িয়ে, মুখ অন্ধকারে ঢাকা, শুধু ঠোঁট নড়ছে। বইটা বন্ধ করো না, ক্লাস এখনো শেষ হয়নি। টর্চ নিভে যায়, ঘরটা আবার অন্ধকার। শুধু একটাই শব্দ, খুব ধীরে, কোথা থেকে যেন আসে, চলবে। রাত গভীর। দূরের মাঠে কুয়াশা নেমেছে, আর বাঁশবনের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়েছে ছায়ার মতো। অরুণ তালুকদার বাড়ি থেকে বেরিয়ে আসে, হাতে সেই লাল খাতা। নিস্তব্ধতা এত ঘন যে নিজের পায়ের শব্দেও বুক কেঁপে ওঠে। গ্রামের শেষ প্রান্তে একটা মাটির দাওয়ায় বসে আছে এক বৃদ্ধা। চুল সাদা, কুঁকড়ে যাওয়া মুখ, চোখ দুটো যেন ছায়ায় ঢাকা। পাশে একটা বাতি, আর গামলায় কিছু শুকনো তুলসী পাতা। অরুণ এগিয়ে গিয়ে থামে। বাতাসে ধূপের গন্ধ, কিন্তু বাতির শিখাটা বারবার দুলছে, যেন তার উপস্থিতি পছন্দ হচ্ছে না কাউকে। আচ্ছা বুড়িমা, এই বাড়িটা নিয়ে আপনি কিছু জানেন? বৃদ্ধা প্রথমে কোনো উত্তর দেয় না, মুখে মৃদু সুরে বলছে, ওই বাড়িতে যত নাম উচ্চারণ হয় তত আত্মা জেগে ওঠে। এ আপনি কি বলছেন? বৃদ্ধা তাকায় তার দিকে। সেই দৃষ্টিতে এক ভয়ানক স্থিরতা।
চোখের ভেতর যেন পুরনো সময়ের ছায়া জমে আছে। বৃদ্ধা বলে, তালুকদার বাড়ি এখন নেই বাবা, ওটা কেবল স্মৃতির খোলস। যারা ওখানে ঢোকে তারা ফেরে ঠিকই, কিন্তু আর আগের মতো থাকে না। অরুণের মুখ শুকিয়ে আসে। তার হাতে ধরা খাতাটা হালকা কাঁপছে। এই খাতাটা শান্তি দেবী, আপনি আপনি চিনতেন ওকে? বৃদ্ধা এক মুহূর্ত চুপ থেকে বাতের দিকে তাকায়। শিখাটা হঠাৎ নিভে যায়। অন্ধকারে কেবল তার কণ্ঠ শোনা যায়। ও নাম আর নিও না বাবা। সেই বছর যেদিন শেষ ক্লাসটা হয়েছিল, স্কুল ঘরে আগুন লাগে, বাচ্চারা বেরোয়, কিন্তু সে থেকে যায় বই নিয়ে। সবাই বলে আগুনের ভেতরে তার গান শোনা গিয়েছিল, ওরে গৃহবাসী। অরুণের গলা শুকিয়ে যায়। বাতাস কেমন যেন ঠান্ডা। বৃদ্ধা ধীরে উঠে দাঁড়ায়। অন্ধকারে তার সাদা চুল হাওয়ায় উঠছে। বৃদ্ধা ফিসফিসিয়ে বলে, ও এখনো শেখাচ্ছে বাবা। রাত হলে ক্লাস শুরু হয়, যে ওর নাম নেয় সে ছাত্র হয়ে যায়। অরুণ তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণেই দেখে বৃদ্ধা নেই, যেন হাওয়া হয়ে গেল। শুধু তার জায়গায় পড়ে আছে একটা শুকনো তুলসী পাতা, তাতে একটা কালির ছোপ, যেন কেউ অল্প আগেই লিখেছিল কোনো শব্দ। অরুণ নিচু হয়ে দেখে পাতাটায় কালি দিয়ে লেখা আছে একটাই শব্দ, ফিরে যা। বাতাসের সঙ্গে আবার ভেসে আসে সেই সুর। ওরে গৃহবাসী, কেঁদে লাভ কি? অরুণ তাকিয়ে দেখে দূরের বাড়িটা, তালুকদার বাড়ি। এখন অন্ধকারে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জানালায় মৃদু আলো জ্বলছে। মনে হয় কেউ ভিতরে বসে ক্লাস নিচ্ছে। রাত প্রায় শেষের দিকে। পূর্ব দিকের আকাশে হালকা নীলচে আলো দেখা যাচ্ছে, কিন্তু গ্রামের চারপাশে এখনো কুয়াশা গড়িয়ে বেড়াচ্ছে। অরুণ ফিরে যাচ্ছে তালুকদার বাড়ির দিকেই। কেন যাচ্ছে সে জানে না, শুধু একটা অদ্ভুত টান টের পাচ্ছে বুকের মধ্যে। তালুকদার বাড়ির পাথরের দরজাটা অল্প খোলা। বাতাসে সেই পুরনো কালি আর ধুলোর গন্ধ। ভেতরে ঢুকতেই কাঠের মেঝে থেকে শব্দ হয়, যেন কেউ তার পায়ের নিচে হালকা চাপা কান্না কাঁদছে। দেওয়ালে ঝুলছে পচা ছবিগুলো। একজন মহিলার পুরনো ছবি, কপালে সিঁদুর, চোখ দুটো অদ্ভুতভাবে প্রাণবন্ত। অরুণ খেয়াল করে ছবিটার চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। একটা ঘরে ঢুকে সে দেখে একটা পুরনো টেবিল, তার উপর খোলা খাতা। খাতাটা একদম লাল, পাতাগুলো উল্টাচ্ছে নিজে নিজে, যেন বাতাসে নয়, কারো অদৃশ্য আঙুলে। হঠাৎ দেয়ালের ঘড়িটা টিকটিক করতে শুরু করে। সময় দেখায় 3:15। আর সেই মুহূর্তে বাড়ির অন্য দিক থেকে ভেসে আসে গানের আওয়াজ। ওরে গৃহবাসী, কেঁদে লাভ কি? অরুণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। শব্দটা স্পষ্ট, যেন পাশের ঘর থেকে আসছে। সে ধীরে ধীরে দরজার দিকে এগোয়, কিন্তু দরজার নিচ দিয়ে বাইরে আলো পড়ছে। দরজাটা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে বাতাস হুড়মুড় করে ঢোকে, আর মোমবাতির শিখাটা নিভে যায়। অন্ধকারের টেবিলের ওপর খাতাটা নিজে নিজেই উল্টে গিয়ে থেমে যায় একটা পাতায়। পাতায় লেখা আছে কেবল 3টে শব্দ, কাঁপা কাঁপা হাতে, আমি এখনো শেখাই। অরুণের বুকের ভেতর কাঁপন শুরু হয়। হঠাৎ পেছন থেকে কারোর নিঃশ্বাসের শব্দ আসে, ধীরে, ভারী আর একেবারে কাছে। সে ধীরে পেছনে ঘুরে দেখে কেউ নেই, কিন্তু দেয়ালে একটা ছায়া,
একজন মহিলার, শাড়ি পরা, হাতে খাতা, আর মুখ দেখা যায় না। ছায়াটা ধীরে ধীরে নড়ে, টেবিলের পাশে এসে দাঁড়ায়। অরুণ কাঁপা গলায় বলে, কে 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 আপনি? কিন্তু কোনো উত্তর নেই, শুধু বাতাসে বইয়ের পাতা উল্টে যায়। ওরে গৃহবাসী, কেঁদে লাভ কি? ছায়াটা হঠাৎ থেমে অরুণের দিকে তাকায়। চোখ দুটো দেখা যায় এবার, কিন্তু সেটা মানুষের চোখ নয়। ওগুলো যেন ধোঁয়ার মতো, গভীর অথচ ফাঁকা। আর পরক্ষণেই পুরো বাড়িটা যেন শ্বাস নেয়। সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে যায় ঠাস শব্দে। অন্ধকারে কেবল অরুণের কণ্ঠ। শান্তি দেবী! একটা মৃদু কণ্ঠ উত্তর দেয়, যেন ঘরের প্রতিটা ইট থেকে বেরিয়ে আসছে। শিক্ষা বন্ধ হয় না বাবা। দূরে গ্রামের মন্দিরে ঘণ্টা বাজে। চাঁদের আলো ঘরের ভেতর ঢোকে এক ফালি, আর তাতে দেখা যায় টেবিলের উপর বসে আছে এক মহিলা। কালো চুল, চোখ ফাঁকা, মুখে মৃদু হাসি, আর হাতে সেই লাল খাতা। তার কণ্ঠে ভেসে আসে শেষ পংক্তি, যে এসেছে পড়তে সে আর ফেরে না। ভোরের আলো নামছে ধীরে ধীরে, কিন্তু তালুকদার বাড়ির চারপাশে এখন কুয়াশা ঘুরছে। মন্দিরের ঘণ্টা বাজে একবার, তারপর নিস্তব্ধতা। পাখিরাও যেন আজ কোনো অজানা সংকেত টের পেয়ে চুপ করে আছে। গ্রামের দুজন লোক, হরিপদ আর নিতাই, হাতে লাঠি নিয়ে এগিয়ে আসছে। তারা শুনেছিল রাতে আবার ওদিক থেকে গানের আওয়াজ এসেছে। হরিপদ থেমে যায় দেউড়ির সামনে। দেখলি তো, দরজাটা আবার খোলা। হ্যাঁ তাই তো, কেউ কি এসেছিল? চল তো দেখি। তারা ধীরে ধীরে ভেতরে ঢোকে। পায়ের নিচে শুকনো পাতার শব্দ, গজগজ। ঘরের ভিতর বাতাস থমথমে। মেঝেতে ধুলোর ওপর পায়ের ছাপ, তাজা মানুষের। হরিপদ মোমবাতি জ্বালায়। আলোটা ঘুরে ঘুরে ঘরটা দেখায়। টেবিল, চেয়ার, দেয়ালে পচা ছবি, আর এক কোণে খোলা একটা লাল খাতা পড়ে আছে। নিতাই নিচু হয়ে খাতাটা তুলে নেয়। পাতায় লেখা অরুণের হাতের কাঁপা কাঁপা অক্ষরে। আমি দেখেছি তাকে, তিনি এখনো শেখান। আমার ভয় করছে, কিন্তু কিছু টানছে আমায়। যদি না ফিরি, জানবে আমি তার ক্লাসেই আছি। নিতাইয়ের গলা শুকিয়ে যায়। এই লেখাগুলো নতুন, রাতেই লিখেছে কেউ। অরুণের খাতা। ঘরের ভিতর হালকা বাতাস বয়ে যায়, আর সেই সঙ্গে দেওয়ালের ঘড়িটা আবার টিকটিক করতে শুরু করে। সময় দেখায় 3:15। কিন্তু এখন তো ভোর 6টা বেজে গেছে। হরিপদ ঘড়িটার দিকে তাকিয়ে বলে, ওই সময় তো শান্তি দেবী মরেছিলেন। হঠাৎ ঘরের এক কোণ থেকে শব্দ আসে, চকচক চকচক, যেন কেউ ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কিছু লিখছে। দুজনেই তাকায়। দেওয়ালের ওপর নিজে নিজে কিছু লেখা হচ্ছে অদৃশ্য হাতে। অরুণ আজ ভালোভাবে পাঠ নিয়েছে। দুজনেই ভয় পেয়ে পিছু হটে যায়। মোমবাতিটা হাওয়ায় নিভে যায়। তারপর কেবল কুয়াশার ভেতর থেকে ভেসে আসে মৃদু গান। হরিপদ দরজার দিকে দৌড় দেয়, কিন্তু বাইরে গিয়ে থেমে যায়। বাড়ির সামনে মাটিতে অরুণের ক্যামেরাটা পড়ে আছে, ভাঙা, আর তার পাশে একজোড়া পায়ের ছাপ। একজোড়া খালি পা যেন হালকা হেঁটে গেছে ভেতরের দিকেই, দেওয়ালের ভেতরে। সূর্যের আলো ফুটে, পাখিরা ডাকতে শুরু করে, কিন্তু তালুকদার বাড়ির ভেতর সেই আলো ঢোকে না। ভেতরে এখনো অন্ধকার, আর দূরে মৃদু প্রতিধ্বনি, যে এসেছে পড়তে সে আর ফেরে না। সূর্য এখন পুরোপুরি উঠেছে,
কিন্তু তালুকদার বাড়ির চারপাশের হাওয়া যেন অন্যরকম। গ্রামের মানুষজন দলে দলে এসেছে। কারো মুখে কথা নেই, কারো চোখে ভয়। বাড়িটার সামনে গ্রামের মোড়ল দাঁড়িয়ে আছে, মুখে থমথমে ভাব। ওই কালো দাগটা দেখছো দরজার নিচে? ওটা রক্ত না, ওটা ছায়ার ছাপ। কেউ ওখান দিয়ে গেছে। ভেতরে ঢোকার সাহস কারণ নেই। তবু এক বৃদ্ধ হেমচন্দ্র মাস্টার, যিনি নাকি একসময় স্কুলে পড়াতেন, তিনি ধীরে ধীরে দেউড়ি পেরিয়ে ভিতরে যায়। তার মুখে ভয়ের সঙ্গে মিশে আছে এক অদ্ভুত আকর্ষণ, যেন সেই বাড়ির প্রতিটা ইটে লেগে আছে তার স্মৃতি। ভেতরে ঢুকেই সে দেখে সবকিছু আগের মতো, কিন্তু কোথাও যেন সময় থেমে আছে। দেওয়ালের ঘড়িটা চলছে, তবু কোনো শব্দ নেই। টেবিলের ওপর সেই লাল খাতা, পাতা উল্টে থেমে আছে একটা জায়গায়। শিক্ষা চিরকালীন, শিক্ষকও। হেমচন্দ্র খাতাটা তুলতেই বাইরে হাওয়ার দমকা ঝাপটা আসে। দরজা বন্ধ হয়ে যায় ঠাস শব্দে। অন্ধকার ঘর, বাতাস ভারী, গলায় নিঃশ্বাস আটকে আসে। তার কানে হঠাৎ ভেসে আসে অরুণের কণ্ঠ। স্যার, আমি শিখেছি। হেমচন্দ্র চমকে ওঠে। অরুণ, কোথায় তুই? পেছন থেকে আলো ঝলমল করতে শুরু করে, যেন কেউ ক্লাস নিচ্ছে। ধুলো জমে থাকা বেঞ্চগুলোতে হঠাৎ হালকা ছায়া তৈরি হয়। শিশুরা বসে আছে কলম হাতে। ব্ল্যাকবোর্ডে চক নিজে নিজে লিখছে। পাঠ 1, মৃত্যু মানেই শেষ নয়। হেমচন্দ্র পিছিয়ে আসে। তার সামনে দাঁড়িয়ে এখন এক ছায়ামূর্তি। মেয়েটি শান্তি দেবী, শাড়ি পরা, মুখ শান্ত কিন্তু চোখ ফাঁকা, হাতে সেই লাল খাতা। ক্লাস এখনো শেষ হয়নি, নতুন ছাত্র এসেছে। হেমচন্দ্রের মুখ শুকিয়ে যায়। তুমি তুমি এখনো পড়াও? পড়াই, যতদিন কেউ জানতে চায় জ্ঞানের মূল্য। আলোর মধ্যে দেখা যায় অরুণকে। সে বেঞ্চে বসে আছে, শান্ত মুখে খাতায় কিছু লিখছে। তার চারপাশে অন্য ছায়া ছায়া ছাত্রছাত্রী। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। দেওয়ালে ঘড়ি আবার বেজে ওঠে। টিক 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 টিক, 3:15। তারপর সব আলো নিভে যায় একসাথে। বাইরের লোকজন শুনতে পায় ঘন্টা বাজছে। 1, 2, 3। কেউ জানে না কে বাজালো, কিন্তু মন্দিরের দিক থেকে বাতাসে ভেসে আসে একই গান। ওরে গৃহবাসী, কেঁদে লাভ কি? ভেতরে দরজাটা ধীরে ধীরে খুলে যায়, আর সূর্যের আলো ঢুকে পড়ে খালি ঘরে। কেউ নেই, শুধু টেবিলের ওপর লাল খাতাটা খোলা। পাতায় লেখা শেষ লাইন, এই পাঠ শেষ নয়, পরের জন আসুক।